আমাদের অনেক ভাই কারাগারে রয়েছেন, কিন্তু আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেখানে আমাদের যে কনসুলার অফিস রয়েছে, এম্বাসি রয়েছে, তাদের সক্রিয় উপস্থিতি আমরা এই সময়ে লক্ষ্য করছি না। গত বছর ঠিক এই সময়ে আমরা শাহবাগে ছিলাম এবং আমাদের কাছে খবর আসছিল একটু পর পর যে বাংলাদেশে কারফিউ জারি হতে যাচ্ছে। তখন আমাদের সামনে দুইটা ওয়ে ছিল, একটি হলো কারফিউ ভঙ্গ করা। আমরা বলছিলাম কারফিউ ভঙ্গ করব। তো সেই এক বছর আজকে আমরা আবার আপনাদের সামনে এখানে একটি রুমে উপস্থিত হয়েছি। সেই দিনটার কথা মনে পড়ে গেল যে ক্যাম্পাসে আমরা রাতে অবস্থান করব কিনা। আবার চিন্তা করতেছিলাম যদি ক্যাম্পাসে অবস্থান করি ক্র্যাকডাউন চালানো হবে কিনা। বিভিন্ন অবস্থান চিন্তা ভাবনা করে আমরা ওই দিন শাহবাগ থেকে চলে যাই এবং রাতে সিদ্ধান্ত নিয়েই পরবর্তীতে 5 তারিখে ঢাকা সজনতা এবং যেটা 6 তারিখে হওয়ার কথা ছিল এটা 5 তারিখে আমরা এগিয়ে নিয়ে আসি এবং 5 তারিখে আমরা শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিল এবং পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু আপনারা এটাও জানেন সেই সময়ে বাংলাদেশের প্রত্যেকটা ঘর থেকে, প্রত্যেকটা ফ্যামিলি থেকে মানুষ রাজপথে নেমে এসেছিল এবং সাথে সাথে বাংলাদেশের নাগরিক যারা বিদেশে আছেন, ডায়াসপোরা কমিউনিটির, তারাও কিন্তু রাজপথে নেমে এসেছিলেন এবং তাদের সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছিল বিভিন্ন এম্বাসিগুলোতে। যারা আছেন অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছিলেন সে সময়ে, আমাদের সাথে যোগাযোগ করেছিলেন সেখানে যারা স্টুডেন্ট আছেন তারা, বিভিন্ন যারা কমিউনিটি আছেন তারা যোগাযোগ করেছিলেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মিডল ইস্টে যেটা সাধারণত হয় যে অনেকটুকু গণতান্ত্রিক প্রক্রিয়া না থাকার কারণে কোনো আন্দোলন, কোনো সংগ্রাম সেখানে একদমই নিষিদ্ধ। কিন্তু বাঙালি জাতি তো বড় আবেগী জাতি, যখন দেখেছে যে তার ভাই রাজপথে তাকে হত্যা করতেছে, বাংলাদেশে একটি নিপীড়ন চলতেছে, ক্র্যাকডাউন চলতেছে, তখন তারা কিন্তু বসে থাকতে পারে নাই। তো আমাদের সেখানে যারা সংযুক্ত আরব আমিরাতে অনেক ভাই আছেন যারা এই আন্দোলনে যোগ দিয়েছিলেন, কথা বলেছিলেন, ফেসবুকে কথা বলেছিলেন এবং তারা সামাজিক মাধ্যম, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেছেন, বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছেন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সেখানে অনেককে গ্রেপ্তার করা হয়েছে, অনেকের ইমিগ্রেশন ব্লক করা হয়েছে, অনেককে এখনও গ্রেপ্তার করা হচ্ছে। সেখানে তাদের সাথে একটি আন্তঃসংযোগ চ্যানেল চালু করা হয়েছিল, অনেকে মুক্তি পেয়েছে। কিন্তু যারা এখন গ্রেপ্তার হচ্ছে, প্রিভিয়াসলি গত কয়েক মাস ধরে তাদের ফ্যামিলি কিন্তু তাদের কোনো সংযোগ পাচ্ছেন না এবং একসাথে যাদেরকে গণঅভ্যুত্থানের পরে গ্রেপ্তার করা হয়েছিল এবং সময়ে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক তারা ছাড়তে রাজি হয়েছিল, বাকিদেরকে তারা এখনও ছাড়ে নাই। আপনারা জানেন বিদেশে বসে চক্রান্তর পরও ভারতের নেভাল ক্রু থেকে শুরু করে বড় একটি অংশকে ভারত সরকারের হস্তক্ষেপে ওই সময় মুক্তি দেওয়া হয়েছিল। আর বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে সাধারণ সোশ্যাল মিডিয়ায় কথা বলার জন্য, বাংলাদেশের জনমানুষের যারা শহীদ হয়েছে তাদের প্রতি সম্মান জানানোর জন্য, আহতদের সাথে সম্মান জানানোর জন্য আমাদের অনেক ভাই কারাগারে রয়েছেন, কিন্তু আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেখানে আমাদের যে কনসুলার অফিস রয়েছে, এম্বাসি রয়েছে, তাদের সক্রিয় উপস্থিতি আমরা এই সময়ে লক্ষ্য করছি না। এবং ওনাদের ফ্যামিলির থেকে আপনারা শুনেছেন তারা প্রত্যেকটা মন্ত্রণালয়ের বারান্দায় যাচ্ছেন, বিভিন্ন জনের সাথে কথা বলছেন, কিন্তু এটা মন্ত্রণালয়ের যেমন ইস্যু তেমনি এটা প্রধান উপদেষ্টার সাথে ওই দেশের একটি আন্তঃসংযোগের বিষয় রয়েছে। অর্থাৎ মন্ত্রণালয়ে যদি ডিরেক্ট ওই দেশের সাথে চ্যানেল ক্রিয়েট করতে পারবে, কিন্তু ওই দেশের যিনি সরকার রয়েছেন তিনি যদি ক্ষমা করেন তাহলে তারা বাংলাদেশে ফেরত আসতে পারবেন, যেহেতু তাদের রুলস রেগুলেশন রয়েছেন। আমি তারিক আদনান মুন, এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের পক্ষ থেকে আজকের এই প্রেস কনফারেন্সে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মানবিক ইস্যুতে লিখিত বক্তব্য উপস্থাপন করছি। আজ আমি এখানে বলতে এসেছি সংযুক্ত আরব আমিরাতে আটক ২৬ জন প্রবাসী বাংলাদেশির পরিবারের পক্ষ থেকে। শহীদুল আলম, মনসুর আহমেদ, নূর হাসান, এরা কেবল কয়েকটি নাম নয়, এরা প্রতিটি একটি পরিবারের স্বপ্ন, ভালোবাসা এবং জীবনের অবলম্বন।
তাদের কষ্টের গল্পগুলো কোনো পরিসংখ্যান দিয়ে বা এই 26টি সংখ্যার মাধ্যমে মূল্যায়ন করা যায় না। গত বছরের জুলাই মাসে বাংলাদেশের গণ আন্দোলনের এই সময় 26 জন প্রবাসী সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে শান্তিপূর্ণভাবে একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ নেই কোনো বৈধ বিচারিক প্রক্রিয়া। তবু গত 8-9 মাস ধরে তারা বন্দিশালায় আটক রয়েছেন। আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি, প্রাপ্ত অভিযোগ অনুযায়ী তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে মূলত বাংলাদেশের দূতাবাস থেকে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষকে সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে। এটি একদিকে যেমন প্রবাসীদের মত প্রকাশের অধিকার হরণের দৃষ্টান্ত, অন্যদিকে মানবাধিকার ও কূটনৈতিক দায়িত্বের চরম লঙ্ঘন। আমরা মনে করি যে এ ধরনের পদক্ষেপ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্রের পরিপন্থী। রাষ্ট্রের দূতাবাস যেখানে প্রবাসী নাগরিকদের সহায়তা ও নিরাপত্তার আশ্রয়স্থল থাকার এবং হওয়ার কথা, সেখানে তাদের বিরুদ্ধে নেওয়া এই অবস্থান আমরা মনে করি যে এটি একটি সাংবিধানিক ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। আজ আমরা স্পষ্টভাবে সরকারের ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দুটি জরুরি দাবি জানাচ্ছি। দাবি 1, আটক প্রবাসীদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং এটি একটি সুসংহত কনসুলার কমিউনিকেশন চ্যানেল স্থাপন করতে হবে অবিলম্বে। দাবি 2, দ্রুত কূটনৈতিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে এই 26 জন প্রবাসী নাগরিককে মুক্ত করে দেশে ফিরিয়ে আনার দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই 26 জন প্রবাসী বন্দী থাকার ফলে তাদের পরিবার বাংলাদেশের চরম মানবিক সংকটে পড়েছে। পরিবারগুলোর মারাত্মক আর্থিক সমস্যায় ভুগছে, সন্তানেরা পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়েছে এবং পরিবারগুলো প্রতিনিয়ত মানসিক চাপ ও হতাশায় ভুগছে। তাদের একমাত্র অপরাধ ছিল দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতি তাদের ভালোবাসা ও সমর্থন। আজ আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছ থেকে এই বার্তাটি আমাদের জনগণ এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে চাই। এই 26 জন মানুষ কেবল নাম নয়, তারা প্রত্যেকে কোনো না কোনো পরিবারের শেষ আশ্রয়, জীবনের চালিকা শক্তি। তাদের মুক্তি এখন কেবল সময়ের দাবি নয়, এটি একটি রাষ্ট্রের নৈতিক ও মানবিক দায়িত্ব বলে আমরা মনে করছি। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি দ্রুত ব্যবস্থা নিয়ে এই 26 জন প্রবাসী এবং এর বাইরেও আরও যত প্রবাসী রয়েছেন সবাইকে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দিন। আমরা আপনাদের, বাংলাদেশের সমাজের এবং বাংলাদেশের সকল সাংবাদিক সমাজের সহায়তা কামনা করি যেন এই সংকটকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গণমাধ্যমে তুলে ধরা হয় এবং রাষ্ট্র দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।